আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ৪৮ নম্বর ক্লাসে। ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং যারা বিভিন্ন বর্ষ থেকে ইমপ্রুভমেন্ট রয়েছে, যাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে ২০২৫ সালের শেষের দিকে অথবা ২৬-এর প্রথমে। তো তোমাদের নতুন করে ক্লাস দিচ্ছিলাম, আজকে সেই ক্লাস দিতে দিতে আজকে কিন্তু আমরা ৪৮ নম্বর ক্লাসে উপনীত হয়ে গেছি। প্রথম ক্লাসগুলোতে আমরা সূত্রগুলো সব শেষ করেছি সকল আইটেমের, এরপরে আমরা আইটেমগুলোর বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করছি। তো আজকে আমরা ফ্রেমিং ডবলএস কোশ্চেনের ২০০৯ এবং ২০১০ সালের প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান করব এবং বুঝিয়ে দেব। তোমরা যারা বিগত ক্লাসগুলো করনি অবশ্যই ইউটিউবের প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলো দেখে নেবে, কেননা অনেকেই হয়তো পরে কানেক্টেড হয়েছে এই তোমার ধারাবাহিক ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসগুলো বা সকল ক্লাসগুলো নিচ্ছি আমার দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশনস থেকে, যেখান থেকে তুমি নিশ্চিতভাবে কমন পাবে। তোমার এই একটি সাজেশনস বই পড়লে আর তোমার সাজেশনস বই না পড়লেও হবে, জাস্ট এই একটি সাজেশনস তুমি ফলো করো, ইনশাল্লাহ তাতেই কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখনো পর্যন্ত যারা এই বুস্টার সাজেশন সংগ্রহ করোনি, তোমরা অতি সত্বর সংগ্রহ করে আমার সাথে সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। অনেকগুলো কথা বলে ফেলেছি, চলো আজকের যে আলোচনা একটু বিস্তারিতভাবে আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। ২০০৯ সালের ফ্রেমিং ডবলএস কোশ্চেন তোমরা সবাই খেয়াল করো। প্রথম যে প্রশ্নটি থেকে বলেছে, আচ্ছা, দে মিসড দ্য বাস ফর দেয়ার ডিলে। ডিলে মানে দেরি। ফ্রেমিং ডবলএস কোশ্চেন করতে গেলে আমাদের যে সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, সূত্রটা হচ্ছে প্রথমে আমাদেরকে একটা প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটা বাদ দিতে হবে। দেন আমাদেরকে গঠনে চলে যেতে হবে। আমাদের গঠনটা হচ্ছে প্রথমে ডবলএস কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। 5টি বিষয়কে উল্লেখ করে আমাদেরকে ফ্রেমিং ডবলএস কোশ্চেন বসাতে হয়। এই 5টি বিষয়কে ধারাবাহিকভাবে আমাদেরকে সেট করতে হয়। তো দেখো, প্রথমে আমরা প্রশ্নটা করব। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, দে মিসড দ্য বাস, তারা বাসটিকে মিস করেছিল, ফর দেয়ার ডিলে, তাদের দেরির জন্য। আচ্ছা, তো আমরা এটাকে বিভিন্ন তথ্য বাদ দিয়ে প্রশ্ন করতে পারি। প্রথমত ধরো আমি যদি কি মিস করেছিল, বাস মিস করেছিল, যদি আমি এই দি বাস কথাটি বাদ দিয়ে ডবলএস কোশ্চেন করি, তাহলে আমার প্রথমে ফ্রেমিং ডবলএস কোশ্চেন গেলে আমরা যে কথাটি প্রথমে বলেছিলাম, প্রথমে ডবলএস কোশ্চেন দিতে হয়। তো যদি আমরা দেখো, দে হচ্ছে সাবজেক্ট, মিসড হচ্ছে ভার্ব, দি বাস হচ্ছে অবজেক্ট। তারা মিস করেছিল বাসটাকে, তাহলে বাস হচ্ছে অবজেক্ট। তো দেখো, আমাদের ফ্রেমিং ডবলএস কোশ্চেনের নোটটা, তোমাদের তো সূত্র পড়িয়েছি আমি, সূত্রের ক্লাস নিশ্চয়ই করেছো, তারপর আবার একটু রিভাইজ করছি যে তোমার হচ্ছে অবজেক্ট পজিশন থেকে যদি কোনো ব্যক্তি বাদ যায় তাহলে আমরা হুম দিয়ে প্রশ্ন করি। অবজেক্ট পজিশন থেকে বস্তু বাদ গেলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি। তাহলে দেখো, দে মিসড দ্য বাস, তাহলে এই যে অবজেক্ট পজিশন থেকে একটি বস্তু, বাস একটা বস্তু, সেটা বাদ দিচ্ছ। তো প্রথমে আমাদেরকে এইখানে দেখো, বস্তু বাদ গেলে আমরা কি দিয়ে প্রশ্ন করি, আমরা হচ্ছে তোমার হোয়াট দিয়ে প্রশ্ন করি। তাহলে আমাদের এই যে নোটের এখানে গুরুত্বপূর্ণ নোট আছে, তো সেই নোটের 2 নম্বর কথাটা এখানে খেটে গেল, যে তোমার মিলে গেল যে বস্তু বাদ গেলে, তাহলে দি বাস আমরা একটা বস্তু বাদ দিচ্ছি। তাহলে প্রথমে ডবলএস কোশ্চেন নেব হোয়াট, তারপরে মিসড-এর জন্য V2, যেহেতু এটা, তার জন্য ডিড বসাতে হবে। তোমরা জানো যে V2 থাকলে মানে পাস্ট টেন্স থাকলে ডিড বসাতে হয়, প্লাস সাবজেক্ট, 3 নম্বরের সাবজেক্ট হচ্ছে দে। এখন বাকি অংশ, এই মিসড থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে। মিসড ফর দেয়ার ডিলে, এই কথাটুকু লিখতে হবে। এই যে যেটুকু বাদ দিলাম, অর্থাৎ প্রশ্ন করে যে উত্তরটুকু পেলাম সেটা কিন্তু বাদ যাবে। তো দি বাস কথাটা বাদ যাবে। তো হোয়াট ডিড দে, 3টা জিনিস বসালাম, প্রথমে ডবলএস, অক্সিলারি, তারপর সাবজেক্ট। এরপর বাকি অংশ মিসড বলা যাবে না, বলতে হবে মিস ফর দেয়ার ডিলে। এখানে মিস কেন, আমরা ডিড বসালে সব সময় V2 V1 হয়ে যাবে। এই বাক্যটিকে আমরা আরো একভাবে করতে পারি। কিভাবে করতে পারি দেখো, প্রথমত এই যে দি বাস, এটা দিয়ে এবার আমরা প্রশ্নটা করব না। এবার প্রশ্নটা করব আমরা, দেখো যে দে মিসড দ্য বাস, তারা বাসটাকে মিস করেছিল, ফর দেয়ার ডিলে, তাদের দেরির জন্য। কেন বলতো, ফর দেয়ার ডিলে, তাদের দেরির জন্য। তাহলে এক্ষেত্রে আমরা যদি ফর দেয়ার ডিলে কথাটা বাদ দিয়ে করি, তাহলে কিন্তু আমরা কেন দিয়ে প্রশ্ন করেছি। তোমরা এখানে নোটটা খেয়াল করো। তোমার মনে করো হোয়াই মানে কেন বা কি উদ্দেশ্যে দিয়ে প্রশ্ন করলে হোয়াই দিয়ে আমরা ডবলএস কোশ্চেন করি। তো হোয়াই দিয়ে ডবলএস কোশ্চেন করার অনেকগুলো ক্ষেত্র রয়েছে, যেমন ধরো টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য প্রকাশ করলে আমরা হোয়াই দিয়ে করি,
ফর প্লাস নাউন বা জিরান্ড থাকলে আমরা কারণ প্রকাশ করে সেটা আমরা ফর বা জিরান্ড প্লাস নাউন বা জিরান্ড বাদ দিয়ে করি। এখানে কিন্তু সেই কথাটাই প্রকাশ পেয়েছে। দেখো এখানে বলেছে ফর দেয়ার ডিলে, তাহলে দেয়ার ডিলেটা নাউন, ফর দেয়ার ডিলে তাদের দেরির জন্য, তাহলে ফর প্লাস নাউন এটুকু বাদ যাবে। আমরা হোয়াই দিয়ে প্রশ্নটি করব, বলবো হচ্ছে কেন, হোয়াই, অক্সিলারি ডিড, সাবজেক্ট দিয়ে, বাকি অংশ মিস দ্য বাস। দেখো কত সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দুইভাবে করতে পারো, তুমি দি বাস বাদ দিয়েও করতে পারো, আবার ফর দ্য ডিলে বাদ দিয়েও করতে পারো। আচ্ছা, এরপরে দেখো ২ নম্বর প্রশ্নটি কি আছে। অফ অল দ্য ফ্রুটস, সকল ফলের মধ্যে, তোমার হচ্ছে কি বলছে, সকল ফলের মধ্যে আই লাইক দ্য ম্যাঙ্গোস মোস্ট, আমি আমকে সব থেকে বেশি পছন্দ করি। খুবই ভালো কথা। এখানে দেখো অফ অল দ্য ফ্রুটস, এই যে কথাটা রয়েছে এইটা হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু এখানে একটা কমা আছে। ইংরেজি বাক্যে সাবজেক্টের আমরা যাই লিখি না কেন সেটাকে কমা দিতে হয়। সো অফ অল দ্য ফ্রুটস, সকল ফলের মধ্যে, এটা আমি প্রথমে লিখে নিলাম। এটা আমি বাক্যের শেষেও লিখতে পারতাম, যেহেতু একটি অ্যাডভার্ব, তো আমি বাক্যের শেষেও লিখতে পারতাম, বাট প্রথমেই আমি লিখে নিলাম। আচ্ছা, এর পরের যে বাক্যটি আছে, আই লাইক দ্য ম্যাঙ্গোস মোস্ট, আমি আমকে সব থেকে বেশি পছন্দ করি। আচ্ছা, তাহলে দেখো আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, দি ম্যাঙ্গোস এটা হচ্ছে তোমার অবজেক্ট। তো অবজেক্ট পজিশনে কি পাচ্ছ, একটা বস্তু পাচ্ছ, রাইট? তো একটা বস্তু বাদ দিয়ে যদি আমরা প্রশ্ন করি, হোয়াট দিয়ে প্রশ্নটা করি, তাই না? এই যে দেখো একটু আগেও বলেছি, অবজেক্ট পজিশন থেকে, কোনো অবজেক্ট পজিশন থেকে বস্তু বাদ গেলে আমরা হোয়াট দিয়ে প্রশ্নটা করি। তবে এখানে আর একটা জিনিস দিয়ে তুমি প্রশ্নটা করতে পারতে, সেটা হচ্ছে তোমার হুইজ দিয়ে প্রশ্নটা করতে পারতে। দেখো কোনটি, কোনটি অর্থে হুইচ বা হুইচ প্লাস নাউন, তো এখানে হুইচ প্লাস নাউনটা বসবে না, যে এখানে ফ্রুটস তো প্রথমে দেয়াই আছে, তো হুইচ ফ্রুটস বসবে না, তুমি হুইচ দিয়ে করতে পারো বা হোয়াট দিয়ে করতে পারো, তোমার ইচ্ছা। আমি এখানে হোয়াট দিয়েই করছি, যে হোয়াট, হোয়াট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট আই থেকে ইউ হয়ে যায়, জানো তোমরা, ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যায়। তো হোয়াট ডু ইউ লাইক মোস্ট, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল তোমার বি নম্বর। এবার সি নম্বর দেখো। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। আচ্ছা, দেখো সে বাড়ি গিয়েছিল, কি আছে, হি ওয়েন্ট হোম টু টেক কেয়ার অফ হিস এইলিং ফাদার, সে বাড়ি গিয়েছিল তার বাবার যত্ন নিতে। আচ্ছা, ভালো কথা। তো প্রথমত দেখো আমরা এটা, সে বাড়ি গিয়েছিল, কেন বাড়ি গিয়েছিল, তো এটা কেন বা কি উদ্দেশ্যে দিয়ে প্রশ্ন করলে হোয়াই দিয়ে প্রশ্ন করি আমরা। তো সেক্ষেত্রে টু প্লাস ভার্ব থাকলে, টু প্লাস ভার্ব দিয়ে যে উদ্দেশ্য প্রকাশ করলে টু প্লাস ভার্ব সহ সামনের সবটুকু বাদ যায়। এই কথাটাকে কোট করো তোমরা, দেখো যে তোমার এখান থেকে উদ্দেশ্য প্রকাশ করেছে যে হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার অফ হিস এইলিং ফাদার। এখানে টু থেকে শুরু করে কিন্তু উদ্দেশ্য প্রকাশ করছে, কেন গিয়েছিল, টু টেক মানে যত্ন নিতে, অফিস এইলিং ফাদার তার বাবার যত্ন নিতে। তো এখান থেকে টু প্লাস ভার্ব দিয়ে যেহেতু উদ্দেশ্য প্রকাশ করেছে, সামনে যতটুকু অংশ আছে আমি সবটুকু বাদ দিতে পারি, তো সবটুকু আমি বাদ দিলাম। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন, কেন মানে হোয়াই, প্লাস অক্সিলারি ডিড, যেহেতু ওয়েন্ট রয়েছে, সাবজেক্ট হি, বাকি অংশ গো হোম, প্রশ্নবোধক চিহ্ন। তোমরা আমার ক্লাসগুলো বুঝতে পারো কিনা একটু কাইন্ডলি কমেন্টে তোমরা জানাবে, এটা তোমাদের কাছে আমি দাবি করতেই পারি, যেহেতু তোমরা ক্লাসগুলো নিয়মিত যারা করো, আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হয় কিনা বা তোমাদের ক্লাসগুলো কেমন লাগে। আচ্ছা, তো এই হচ্ছে প্রথম একটা সিস্টেম। আরেকটি ভাবে কিন্তু করা যেতে পারে। দেখো হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার অফ হিস এইলিং ফাদার। আমি যদি টু টেক কেয়ার অফ হিস এইলিং ফাদার এই কথাটা বাদ না দেই, আমি যদি কোথায় গিয়েছিল, বাড়ি গিয়েছিল, এই কথাটাকে আমি পরিবর্তন করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে কোথায় গিয়েছিল মানে হোয়ার, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ গো টু টেক কেয়ার অফ হিস এইলিং ফাদার। ঠিক আছে, এটা কিন্তু হয়, বুঝেছো কিনা খেয়াল করো, কমেন্টে জানাও যদি না বোঝো। আচ্ছা, এরপরে ডি নম্বর, দি বিল্ডিং ইজ 5 ফিট হাই, বিল্ডিংটি হচ্ছে 5 ফিট উঁচু। ভালো কথা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো বিল্ডিংটি হচ্ছে 5 ফিট উঁচু, সরি 45 ফিট উঁচু, 45 ফিট উঁচু। আচ্ছা, ভালো কথা। কত উঁচু আমাদের দেখো, তোমার হাউ শব্দের অর্থ আমরা জানি কিভাবে, কিন্তু হাউ এর পরে বিভিন্ন অর্থ, বিভিন্ন জিনিস বসে বিভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন হাউ লং মানে হচ্ছে কতক্ষণ,
হাউ অফেন মানে কতবার, হাউ ফার মানে কত দূর, আবার দেখো হাউ ফাস্ট মানে কত দ্রুত, হাউ ওল্ড মানে হচ্ছে কত বয়স, হাউ হাই মানে কত উঁচু। আচ্ছা, তো এখানে আমাদের এইটা লাগবে হাউ হাই। তা হাউ হাই মানে কত উঁচু, এটা দিয়ে যদি প্রশ্ন করো তোমাকে হাউ হাই দিয়ে প্রশ্ন করতে হবে কত উঁচু অর্থে। তো এখানে তো কত উঁচুটাই মেন করছে, কত উঁচু, 45 ফিট উঁচু। তাহলে কত উঁচু অর্থে আমরা এখানে শুধু 45 ফিট হাইটা বাদ দিয়ে আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন করবো। হাউ হাই, এটা হচ্ছে আমার ডব্লিউএস, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে দ্য বিল্ডিং। হাউ হাই ইজ দ্য বিল্ডিং, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আচ্ছা এরপর আসো নম্বর। হি স্পেন্ট মেনি ইয়ার্স ইন জাপান, সে জাপানে অনেক বছর কাটিয়েছিল। তো কোথায় কাটিয়েছিল, জাপানে। তো কোথায় অর্থে আমরা হয়ার দিয়ে প্রশ্ন করি। তো কোথায় মানে হয়ার, 2 নম্বর অক্সিলারি ভার্ব হচ্ছে স্পেন্ট থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে তোমার হি, বাকি অংশ স্পেন্ড মেনি ইয়ার্স, প্রশ্নবোধক চিহ্ন। দেখো এফ নম্বর, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাউর, কাঁচা আম টক লাগে, কেমন লাগে, টক লাগে। তো কেমন অর্থে আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি। দেখো এখানে নিচে নোট লেখা আছে, তোমরা দেখে নিও। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেমন মানে হচ্ছে হাউ, অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট হচ্ছে গ্রিন ম্যাঙ্গোস, বাকি অংশ টেস্ট, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এখানে তোমরা একটা কমন ভুল করো, তোমরা অনেকে এখানে ডাজ দিয়ে ফেলো। দেখো এস বাই এস থাকলে আমরা ডাজ দেই, সে ঠিক আছে, কিন্তু কার সাথে এস বাই এস, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে। এখানে তো টেস্ট হচ্ছে আমার ভার্ব, তো ভার্বের সাথে কিন্তু এস বাই এস নেই। এর জন্য তোমরা কিন্তু এখানে তোমার ডাস বসাতে পারবে না, ডু বসাতে হবে, কারণ টেস্ট হচ্ছে V1। যদি মূল ভার্বের সাথে এস বাই এস থাকতো তাহলে আমরা ডাস বসাতাম। তো এখানে হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট। আচ্ছা এরপর আসো, সীমা ওপেন্ড দ্য ডোর, সীমা দরজাটি খুলেছিল। এখানে আমরা দুইভাবে প্রশ্ন করতে পারি। প্রথমত রুল নম্বর 7 অনুসারে, তোমরা রুল নম্বর 7 মনে আছে কিনা, আমরা রুল নম্বর 7 অনুসারে সাবজেক্ট পজিশন থেকে, মানে এই যে সাবজেক্ট পজিশন থেকে কোনো ব্যক্তি বাদ গেলে ওই জায়গাটা শুধু আমরা হু বসিয়ে দেই। আর যদি মনে করো সাবজেক্ট পজিশন থেকে কোনো ব্যক্তি বাদ অন্য কিছু যায়, তখন আমরা হোয়াট বসিয়ে দেই। এখানে যেহেতু সাবজেক্ট পজিশনে সীমা রয়েছে, তো সীমার জায়গায় আমি একটা হু বসিয়ে দেবো। সীমাটাকে পরিবর্তন করে আমরা এখানে একটা হু বসিয়ে দেবো, একটা ব্যক্তি, হু ওপেন্ড দ্য ডোর। আর কোনো পরিবর্তন করতে হয় না, কোনো সূত্র এখানে নেই, জাস্ট সীমার জায়গায় কি বসাবো, হু। আবার এটা যদি তুমি সামনের তথ্য মানে অবজেক্ট পজিশন থেকে তুমি সীমাকে বাদ না দিয়ে যদি অবজেক্ট পজিশন থেকে দি ডোর বস্তুটাকে বাদ দাও, তো এটা তো আমরা জানি সবসময় যে অবজেক্ট পজিশন থেকে বস্তু বাদ গেলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে হোয়াট, তারপরে ফর্মুলার অনুসারে আমাদের অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে সীমা, বাকি অংশ ওপেন। হোয়াট ডিড সীমা ওপেন, সীমা কি খুলেছিল, উত্তর দরজা খুলেছিল। তো এটা আমাদের এভাবেও করা যায়। তো যে যেভাবে করেছো সেভাবেই হয়েছে। 2009 সালের প্রশ্ন আশা করি তোমরা ধরতে পেরেছ। এবার 2010 সালের প্রশ্নগুলো আমরা সমাধান করি। কি বলেছে, দি বুক কস্ট মি টাকা 300। দেখো টাকার পরিমাণ এখানে আমি লিখে দিয়েছি কতটুকু, এক কথা টাকার পরিমাণ বা কোনো কিছুর পরিমাণ বাদ দিয়ে আমরা যখন প্রশ্ন করব তখন হাউ মাছ দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে বলো, হাউ মাছ। তাহলে হাউ মাছ, টাকার পরিমাণ সবসময়, টাকার পরিমাণ সবসময় হাউ মাছ। তাহলে কত টাকা, 300 টাকা। এখানে আমরা 300 টাকা বাদ দিব। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হাউ মাছ, অক্সিলারি ভার্ব ডিড, যেহেতু কস্ট এখানে পাস্ট ফর্মে রয়েছে, কস্টের তিনটাই এক, কিন্তু এখানে পাস্ট ফর্ম আমি কেন ধরবো, ধরো আমি যদি প্রেজেন্ট টেন্স ধরতাম তাহলে কিন্তু প্রেজেন্ট ফর্ম হলে মূল ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা ছিল, বাট এখানে এস বাই এস বসে নাই, সেহেতু নিশ্চিতভাবে এটা পাস্ট টেন্স। তাহলে ডিড, সাবজেক্ট হচ্ছে দিস বুক, হাউ মাচ ডিড দিস বুক, বাকি অংশ কস্ট মি না বলে বলতে হবে ইউ। হাউ মাচ ডিড দিস বুক কস্ট ইউ, যেহেতু ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে যায়। তারপরে আমরা যদি বি নম্বর প্রশ্নটি দেখি, বি নম্বর প্রশ্নে কি বলেছে, আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, আমি এক কাপ চা খেতে পছন্দ করছি, বা আমি এক কাপ চা খেতে চাই। তো অবজেক্ট পজিশন থেকে আমরা যখন কোনো একটা বস্তু বাদ দেব তখন হোয়াট দিয়ে প্রশ্ন করবো। এখানে দেখতে পাচ্ছি আ কাপ অফ টি, এটা একটা বস্তু, এর জন্য আমরা আ কাপ অফ টি বাদ দিয়ে হোয়াট দিয়ে প্রশ্ন করব। ফর্মুলা অনুযায়ী প্রথমে ডব্লিউএস হোয়াট, অক্সিলারি উড, সাবজেক্ট আই থেকে ইউ, হোয়াট উড ইউ, বাকি অংশ লাইক টু হ্যাভ, প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, তুমি কি খেতে পছন্দ করো, উত্তর আমি এক কাপ চা খেতে পছন্দ করি। আচ্ছা তারপর সি নম্বর, হি ব্রোক দ্য গ্লাস ডোর, তিনি গ্লাসের দরজাটাকে ভেঙেছিলেন উইথ আ হ্যামার, একটি হাতুড়ি দিয়ে। তো এখানে প্রশ্নটা হচ্ছে তিনি কিভাবে ভেঙেছিলেন। তুমি যদি বলো যে কিভাবে ভেঙেছিলেন, একটি তোমার হাতুড়ি দিয়ে,
তো সেক্ষেত্রে তোমার শুধু হাতুড়ি দিয়ে কিভাবে, তো কিভাবে অর্থে তোমার হাতুড়ি দিয়ে প্রশ্ন করতে পারো কিভাবে। তাহলে হাউ, অক্সিলারি ভার্ব ব্রোক থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ব্রেক দ্য গ্লাস। ব্রেক কেন, ওই যে ডিড বসিয়েছে তাই মূল ভার্বটা ডিড থেকে ভি1 হয়ে গেল। অথবা তুমি যদি মনে করো যে এখানে আমি উইথ এ হ্যামার মানে কিভাবে ভেঙেছে এটা আমি বলবো না, যে হাতুড়ি দিয়ে ভেঙেছে এটা আমি বলবো, আমি বলবো কি ভেঙেছে হাতুড়ি দিয়ে। সেক্ষেত্রে এই যে হি সাবজেক্ট, ব্রোক ভার্ব, আর গ্লাস হচ্ছে অবজেক্ট। অবজেক্ট পজিশন থেকে যদি কোনো বস্তু বাদ দিই, আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। হোয়াট, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ব্রেক উইথ আ হ্যামার। সে একটি হাতুড়ি দিয়ে কি ভেঙেছিল, একটি গ্লাস ভেঙেছিল, গ্লাসটি ভেঙেছিল, সেটাও কিন্তু হয়, তাই না? আচ্ছা, আবার তোমার কাছে যদি মনে হয় যে না আমি এভাবে করতে চাচ্ছি না, আমি করতে চাচ্ছি হ্যামার বাদ দিয়ে, মানে হ্যামার তো একটা হাতুড়ি, একটা বস্তু, তো অবজেক্ট পজিশন থেকে একটা বস্তু বাদ দিলে আমরা কি করতে পারি, শুধু আমরা হোয়াট দিয়ে প্রশ্নটা করতে পারি। সেক্ষেত্রে হ্যামার বাদ দিলেও কিন্তু হোয়াট দিয়েই করা যায়। হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ব্রেক দ্য গ্লাস ডোর, সরি দি গ্লাস উইথটা রাখতে হবে, কারণ আমি এখানে কিন্তু শুধু বস্তুর উপর প্রশ্নটা করেছি যে কি দিয়ে ভেঙেছিলাম, আর প্রথমটা কিভাবে ভেঙেছিলাম। তো কিভাবে মানে হচ্ছে উইথ এ হ্যামার, হাতুড়ি দিয়ে, আর কি দিয়ে ভেঙেছিলাম, শুধু কি দিয়ে প্রশ্ন করেছি, তাই শুধু বস্তুটি বাদ যাবে। মনে রাখবে হোয়াট দিয়ে প্রশ্ন করলে কিন্তু সবসময় বস্তুটা বাদ যাবে, আর কিচ্ছু বাদ যাবে না, ঠিক আছে? প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন বাদ যাবে না হোয়াট দিয়ে প্রশ্ন করলে। ডি নম্বর, দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। তোমরা এভাবে তো তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি, বাট আরো বিস্তারিত যদি ভালো করে তোমাদেরকে যদি বোঝো যে এই ক্লাসে তোমার পোষাচ্ছে না, তুমি একটু দুর্বল রয়ে যাচ্ছ বা তোমার প্রশ্ন আছে, তো অনলাইন প্রাইভেট ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। দেখো, অনলাইন প্রাইভেট ব্যাচটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটি প্ল্যাটফর্ম। এখানে বেশ সময় নিয়ে তোমরা যদি না বোঝো তোমাকে বুঝিয়ে দেওয়া যায়। আমি তো মনে করি অফলাইন ক্লাসের থেকে আমার কাছে অনলাইন ক্লাসটাকে বেশি ইফেক্টিভ বলে মনে হয়। এনিওয়ে, এরপরে কি বলছে দেখো, দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। ভ্রমণটিকে গত সপ্তাহে করা হয়েছিল। এখন প্রশ্ন করো কখন করা হয়েছিল, উত্তরটা হচ্ছে লাস্ট উইক। তাহলে এটা কখন অর্থে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হয়। প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হোয়েন, অক্সিলারি ভার্ব ওয়াজ, সাবজেক্ট হচ্ছে দ্য জার্নি, বাকি অংশ মেড। হোয়েন ওয়াজ দ্য জার্নি মেড, লাস্ট উইকটা বাদ গেল। ওকে, আচ্ছা ফাইন। এরপরে আমি যদি নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, শি লুকস লাইক এ কুইন। আচ্ছা, এই প্রশ্নটা একটু বোঝার ব্যাপার আছে। আচ্ছা, লুক লাইক যুক্ত বাক্যে এখানে একটা নোট আছে, নোটটা সব একটু দেখো। এই তোমার হচ্ছে 7 এবং 8 নম্বর নোটটা একটু দেখো, নোটটা তোমাদের জন্য খুবই কার্যকরী। সেটা হচ্ছে লুক লাইক যুক্ত বাক্যে যদি লাইক প্লাস নাউন বাদ যায় তাহলে হাউ দিয়ে প্রশ্ন করবে। মনে করো লাইক এ কুইন যদি বাদ দাও তুমি, টোটাল আমি যদি লাইক এ কুইন কথাটা বাদ দিই তাহলে আমাকে প্রশ্ন করতে হবে হাউ দিয়ে, মানে কেমন দেখায়। উত্তর হাউ, অক্সিলারি ডাস, সাবজেক্ট শি, বাকি অংশ লুক, প্রশ্নবোধক চিহ্ন শেষ। আচ্ছা, কিন্তু লুক লাইক যুক্ত বাক্যে যদি শুধু নাউনটা বাদ যায় তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করবে। মানে করো এইখানে লাইক এ কুইন না বলে বাদ না দিয়ে তুমি যদি শুধু মনে করো এখান থেকে শুধু আ কুইন, এই যে আ কুইন কথাটা আছে, এই আ কুইন বাদ দাও, লাইকটাকে বাদ না দাও, তাহলে কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। কথাটা বলতে হবে এরকম যে তোমার হোয়াট, অক্সিলারি হচ্ছে ডাস, সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ লুক লাইক। লাইকটা কিন্তু তখন থাকবে, ঠিক আছে? তো আবার একটু দেখো, লুক লাইক যুক্ত বাক্যে লাইক প্লাস নাউন বাদ গেলে হাউ দিয়ে প্রশ্ন করবে, আর শুধু নাউন মানে শুধু কুইন বাদ দিলে তুমি বলবে হচ্ছে হোয়াট দিয়ে। এরকম উদাহরণ আমরা সামনে আরো পাবো। তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো এটার অ্যান্সার কি হতে পারে। যে দি গার্ল লুকস লাইক আ রোজ, এটার অ্যান্সার কি হবে? এটার অনুরূপে তোমরা এটা বলো। এটা আমার সামনের বোর্ডেও মানে সামনের প্রশ্নেও পাবো। তো এই হচ্ছে তুমি এটা তোমার হোমওয়ার্ক, তুমি আমাকে কমেন্ট এটার উত্তর পারলে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো এফ নম্বর, আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 ইয়ার্স। আমি দেশের বাইরে রয়েছি 2 বছর ধরে। ব্যাপারটা হচ্ছে হাউ লং। দেখো, কতক্ষণ অর্থে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। তো এটার একটা শর্ট টেকনিক রয়েছে। হাউ লং দিয়ে আমরা কখন করব, যখন ফর বা সিন্স প্লাস সময় থাকবে তখন আমরা ফর বা সিন্স সময় বাদ দিয়ে আমরা হাউ লং দিয়ে প্রশ্ন করবো। দেখো, ফর 2 ইয়ার্স, ফর প্লাস টাইম রয়েছে, ফর প্লাস টাইম থাকলে তুমি হাউ লং দিয়ে প্রশ্নটা করবে। ব্যাপারটা এরকম যে প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হাউ লং, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ বিন আউট অফ দ্য কান্ট্রি। দেখো তো বুঝতে পেরেছো কিনা? তোমরা অনেকে এটা ভুল করে হোয়েন দিয়ে প্রশ্ন করো। ফর বা সিন্স প্লাস টাইম থাকলে হোয়েন দিয়ে প্রশ্ন করলে কখনোই হবে না, সেটা সবসময় হাউ লং দিয়ে করতে হবে, মনে রেখো।
আচ্ছা, নম্বর প্রশ্নটা রয়েছে, আ মিটিং অব দ্য স্টুডেন্টস কাউন্সিল, ছাত্র কাউন্সিলের একটি সভা, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, টুমোরো, আগামীকাল। কখন হবে? আগামীকাল। তো কখন দিয়ে প্রশ্ন করলে আমরা সবসময় হোয়েন দিয়ে প্রশ্নটা করি। হোয়েন, অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার উইল, সাবজেক্ট হচ্ছে উইলের আগে যা আছে। এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, বড় সাবজেক্ট, তার জন্য তোমরা বুঝতে নাও পারো। প্রথমে ডব্লিউএস হোয়েন, এই যে টুমোরোর জন্য অক্সিলারি ভার্ব উইল, সেটা বসালাম 2 নম্বর। 3 নম্বরে সাবজেক্ট, একটু অনেক বড় সাবজেক্ট, সেটা দেখে ভয় পাইও না। মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল, এই হচ্ছে সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট, দেখে অনেকে ভয় পেতে পারো যে বুঝি নাই। আচ্ছা, এর জন্য বললাম বারবার ডব্লিউএস অক্সিলারি সাবজেক্ট, তবে বাকি অংশে কি থাকে? বি হেল্ড। দেখো বাক্যটা কিন্তু কঠিন না, বড়, তাই তোমাদের অনেক একটু দুর্বোধ লাগতে পারে। হোয়েন উইল আ মিটিং অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল উইল বি হেল্ড। ওকে, এই হচ্ছে 2010 সালের প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। এখনও যারা আমার এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি, তোমরা সংগ্রহ অবশ্যই করে নিতে পারো। এই সাজেশনসটি পড়লে তোমার আর কোনো বই বা সাজেশনস পড়ার দরকার হবে না, জাস্ট এটা পড়লেই তোমার যথেষ্ট। এর ভিতরে কি কি আছে তোমরা অনেকে জানতে চেয়েছো, তো তোমাদেরকে একটু জানিয়ে দেই আমাদের এখানে কি কি আছে, কন্টেন্টটা একটু জানিয়ে দেই। প্রথমে হচ্ছে আমরা জানি যে আমাদের 3টি পার্টে পরীক্ষা হয়, প্যাসেজ পার্ট, গ্রামাটিক্যাল পার্ট এবং রাইটিং পার্ট। তো প্যাসেজ পার্টে যে 20 মার্কস, এর জন্য তোমাদের আনসিন প্যাসেজ পড়তে হয়। প্রথমে 3 নম্বর পেজে তুমি আনসিন প্যাসেজের কিছু নিয়ম পাবে। জাস্ট এই নিয়মগুলো যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার প্যাসেজ কমন আসার কোনো দরকার নেই, জাস্ট যেটা আসুক তুমি অবশ্যই লিখতে পারবে। এটার উপর অবশ্য আমার ক্লাস রয়েছে, তো তোমরা সেটা দেখলে আরও বেশি ভালো বুঝতে পারবে। কিউআর কোড আছে ওখানে, বা যদি যারা স্ক্যান করতে পারো তো বইতে কিউআর কোড আছে, ওটা দেখে স্ক্যান করে ওখানে ক্লাসে চলে যেতে পারবে, অথবা ক্লাসটা আমি তোমাদের ইউটিউব বা ফেসবুক দুটো জায়গাতেই দিয়ে থাকি, সমস্যা নেই। এরপর প্যাসেজের তোমার এই টেকনিকের আলোকে তুমি এখানে কতগুলো প্যাসেজ তোমাদের দেওয়া রয়েছে, অনেকগুলো প্যাসেজ দেওয়া রয়েছে, বঙ্গানুবাদ এবং উত্তর সহ রয়েছে। এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো, আমি তোমাদের এগুলোর উপর ক্লাস দিচ্ছি, সমস্যা নেই। তো এইগুলো তুমি পড়বে, আপাতত এগুলো সবই পড়ার চেষ্টা করো, পরে আমি পরীক্ষার কাছাকাছি সময় এগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করব, বা কমিয়ে দিব আমি। এরপর গ্রামাটিক্যাল পার্ট, আমাদের সব থেকে জরুরি পার্ট, যেটা মানে যেখান থেকে পড়ে মূলত পাসটা করতে হয়, বা পাস করার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। 45 মার্কসের গ্রামাটিক্যাল পার্ট, 9টি প্রশ্নের উত্তর আমাদের করতে হয়, 5 নং 45। তো প্রথমে দেখো আমি সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে কি করেছি তোমাদের জন্য। আমি তোমার হচ্ছে সেন্টেন্স কারেকশনের জন্য 10টি নিয়ম আমি তোমাদেরকে দিয়েছি। এই 10টি নিয়ম প্রথমে পড়বে, এরপরে সেন্টেন্স কারেকশনের জন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়বে। 2005 থেকে শুরু করে সর্বশেষ যে পরীক্ষা হয়েছে সেই পর্যন্ত আমি বিগত বছরের প্রশ্ন সমাধান করে দিয়েছি। এরপরে হচ্ছে তোমার 75টি সিলেক্টেড বা নির্বাচিত বা বাছাই করা 75টি তোমার সেন্টেন্স কারেকশন রয়েছে। দেখা যাচ্ছে তুমি উপরের সবগুলো পড়তে পারছো না, বাট এই শুধু পরীক্ষার আগে জাস্ট 75টি যে সিলেক্টেড অংশ রয়েছে এটুকু পড়ে গেলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে ভালো প্রস্তুতির জন্য আমি বলবো তোমরা এই 3টি ধাপই পড়ার চেষ্টা করবে বা পড়বে। সেন্টেন্স কারেকশনের নিয়মগুলো পড়বে, নিয়মগুলো পড়লে বাকিগুলো সহজ হয়ে যায়, তাই না? ওই নিয়মের ভিতর থেকেই তো সবগুলো আসে। তো এই হচ্ছে সেন্টেন্স কারেকশনের কথা। এরপরে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের জন্য ওই 3টি ধাপ, অর্থাৎ প্রথমে 7টি নিয়ম, তারপরে বিগত বছরের প্রশ্ন, এরপরে 93টি সিলেক্টেড কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা পড়বে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। প্রথমে রাইট ফর্ম অফ ভার্বসের 21টি নিয়ম পড়বে। তো এখান থেকে 6টি নিয়ম পড়া লাগে না, তারপর আমি রেখেছি টেন্সের সূত্র, তবে 15টি বলা যায় এখানে, 15টি নিয়ম। এরপরে রাইট ফর্ম অফ ভার্বসের বিগত বছরের সকল প্রশ্ন আমি বইতে রেখেছি। এরপরে তোমাদের 141টি সিলেক্টেড বা বাছাইকৃত রাইট ফর্ম অফ ভার্বস রাখা হয়েছে। এই 3টি ধাপ অতিক্রম করলে তোমার রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আর্টিকেলের জন্য আমি প্রথমে 11টি নিয়ম রেখেছি, আর্টিকেলের বিগত বছরের প্রশ্নগুলো দিয়েছি। এরপরে 12টি আর্টিকেল দিয়েছি যেগুলো একেবারে চূড়ান্ত সাজেশনস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো রিঅ্যারেঞ্জমেন্টের জন্য 7টি নিয়ম পড়বে, রিঅ্যারেঞ্জমেন্টের সকল বিগত বছরের প্রশ্নগুলো পড়বে, এবং আমাদের যে 90টি রিঅ্যারেঞ্জের সাজেশনস দিয়েছি বাছাই করে, সেটা একেবারে সর্বশেষ মুহূর্তে, এগুলো জাস্ট রিভাইজ করে গেলেই যথেষ্ট। এরপরে আমাদের ষষ্ঠত আছে তোমার হচ্ছে পাংচুয়েশন মার্কস। প্রথমে পাংচুয়েশন মার্কসের সকল নিয়ম, বিগত বছরের প্রশ্ন, বাছাইকৃত মাত্র 7টি পাংচুয়েশন পড়লেই তুমি কমন পাবে। এরপর চেঞ্জিং ওয়ার্ডের নিয়ম, বিগত বছরের প্রশ্ন এবং 100টি চেঞ্জিং ওয়ার্ডের সাজেশনস আমি তোমাদের দিয়ে দিয়েছি।
আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এর বিগত সকল বছরের প্রশ্নগুলো আমি দিয়েছি। তারপর হচ্ছে 50টি সিনোনিমের সাজেশনস দিয়েছি। অ্যান্টোনিমের বিগত বছরের প্রশ্ন দিয়েছি, অ্যান্টোনিমের 150টি টপ সাজেশনস দিয়ে দিয়েছি। হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের সাজেশনস। ট্রান্সলেশনের জন্য বিগত বছরের প্রশ্ন পড়বে, এরপরে টপ 11টি ট্রান্সলেশন পড়বে। এখানে আমি ট্রান্সলেশন লেখার কথা, আমি অ্যান্টোনিম হয়তো লিখেছি টাইপিং মিস্টেকে। তো এসে তোমার ট্রান্সলেশনের 11টি প্রশ্ন পড়লে তোমার যথেষ্ট। গ্রামাটিক্যাল আইটেমের জন্য এত সাজানো গোছানো স্বচ্ছ সাজেশনস তুমি পড়লে তোমার অবশ্যই তুমি পাশ করতে নিশ্চিত পারবে, প্লাস তোমার প্রস্তুতিটা একেবারে সুদৃঢ় হবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপরে রাইটিং পার্ট, আমাদের 35 মার্কসের রাইটিং পার্ট। তো রাইটিং পার্টের জন্য যেটা হয়, আমরা আমাদের যে রাইটিং পার্টগুলো রয়েছে, যেমন নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো এবং স্লোগান, এই 5টি অংশ থেকে তোমাদের যে কোনো দুটো আসবে। তো নর্মালি আমরা প্রথম 3টি পড়লেই এখান থেকে কমন পাই। তো নোটিশের জন্য 9টি নোটিশ আমি উত্তর লিখে দিয়েছি সাজেশনস, তবে এখান থেকে আমি আবার পরে তোমাদেরকে কমিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপাতত 9টি পড়ার চেষ্টা করবে। আর যারা এত নিয়ম পড়তে চাও না, তোমরা অটো ফরম্যাট, জাস্ট একটা মানে নোটিশের যে অটো ফরম্যাট রয়েছে সেগুলো তোমরা পড়লেই যথেষ্ট হয়ে যাবে। একটা পড়লে জাস্ট তুমি লিখতে পারবে, সেটা দেওয়া আছে। এরপর পোস্টারের জন্য 11টি পোস্টার সাজেশনস আমি উত্তর করে দিয়েছি। আর যারা এতগুলো পড়তে চাও না, তারা শর্ট ফরম্যাট লিখতে পারো বা অটো ফরম্যাট লিখতে পারো, যেটা একটা দিয়ে সব লেখা যায়, সেটাও কিন্তু রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শর্ট ফরম্যাট লিখতে গেলে বা অটো ফরম্যাট লিখতে গেলে নম্বর কিন্তু অপেক্ষাকৃত কম পাওয়া যায়, তবে আদর্শভাবে পড়লে নম্বর একটু বেশি পাওয়া যায়। তো সেভাবেও লেখা আছে, আবার অটো ফরম্যাটও দেওয়া আছে, তোমরা যে যেটা পছন্দ করো। এরপর অ্যাডভার্টাইজমেন্টের জন্য 7টি অ্যাডভার্টাইজমেন্ট সাজেশনস দেওয়া রয়েছে উত্তর সহ, এবং পরবর্তীতে অ্যাডভার্টাইজমেন্ট লেখা শর্ট ফরম্যাট দেওয়া রয়েছে, তুমি সেটা ফলো করেও লিখতে পারবে। অনুরূপভাবে মেমো, স্লোগান এগুলো তেমন আসে না পরীক্ষায়। অ্যাপ্লিকেশনের জন্য 12টি সাজেশনস দিয়েছি, 12টি অ্যাপ্লিকেশন পড়লে তোমার জন্য যথেষ্ট। অ্যাপ্লিকেশন লেখার অটো ফরম্যাট দেওয়া রয়েছে, যদি অ্যাপ্লিকেশন তুমি 12টি পড়তে না চাও, একটি মাত্র অ্যাপ্লিকেশন পড়ে তুমি সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবে, তার শর্ট টেকনিক দেওয়া রয়েছে। লেটারের জন্য 11টি সাজেশনস দেওয়া রয়েছে, আবার লেটারের অটো ফরম্যাটও দেওয়া রয়েছে, যদি তুমি এতগুলো না পড়তে চাও, জাস্ট একটি পড়ে গিয়ে তুমি যে কোনোটা লিখতে পারবা। প্যারাগ্রাফের জন্য 17টি এবং প্যারাগ্রাফ লেখার অটো ফরম্যাটের পরে রয়েছে। এসের জন্য 13টি এসে আমি দিয়েছি, তবে এতগুলো পড়তে হবে, এতগুলো কিন্তু পড়তে হবে না, আমি পরবর্তীতে তোমাদের আরও কমিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে? তো আপাতত যতদূর পারো পড়ো, সব পড়তে পারলে তো ভালো হয়। এরপরে এসে লেখার অটো ফরম্যাট রয়েছে, যারা মানে একটা দিয়ে অনেকগুলো লিখতে চাও সেগুলো লেখা রয়েছে। আমি বারবার বলছি, ওগুলো হচ্ছে তোমার বিপদে পড়ে গেলে মোটামুটি পড়তে হয়। তো নর্মালি আমরা ফরম্যাট লিখলে নম্বর অপেক্ষাকৃত একটু কম পাই, আর যদি আদর্শভাবে পড়ি তাহলে একটু বেশি নম্বর পাই, এই আর কি। এরপরে আমি তোমাদের 3টি পার্টের সাজেশনস দেওয়ার পরে আমি তোমাদেরকে মডেল কোশ্চেন দিয়েছি। প্রথমে আমি টেস্ট পেপারস থেকে বিশ্লেষণ করে 45 মার্কসের গ্রামারের উপর 19টি গ্রামার রিভিউ দিয়েছি। অর্থাৎ এই 19টি গ্রামার রিভিউর মাধ্যমে নিজেকে তুমি যাচাই করতে পারবে তুমি গ্রামারে কত নম্বর পাচ্ছ। এরপরে তোমাদের 100 নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমি দিয়েছি, সেটা হচ্ছে তোমার স্পেশাল মডেল টেস্ট, যেগুলো আমার বিশ্লেষণে আমি দিয়েছি। তোমার মডেল টেস্টের নম্বরগুলো দেখতে পাচ্ছ, সামনে পেজ নম্বর রয়েছে। এরপরে হচ্ছে তোমাদের স্পেশাল মডেল টেস্টের পর বিগত বছরের যে প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ সালের প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি। তারপরে হচ্ছে 7 কলেজের গুরুত্বপূর্ণ সালের প্রশ্ন দিয়েছি। এরপর বিগত বছরের যে আরও কিছু প্রশ্ন রয়েছে, অনেক পুরনো প্রশ্ন, সেগুলো আমি দিয়েছি, যাতে করে রিস্কটা আমাদের এড়িয়ে আমরা থাকতে পারি। এরপর টেস্ট পেপারস থেকে বাছাই করে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলোর সমন্বয়ে আমি তোমাদেরকে জাস্ট 4টা মডেলের মাধ্যমে তোমাদেরকে টেস্ট পেপারসের প্রশ্নগুলো সমন্বয় করেছি। তো সবকিছুর সলিউশনস আমাদের বইয়ের শেষে পিছনের দিকে দেওয়া রয়েছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে চাও, তোমার জাস্ট এই একটি সাজেশনস ফলো করলে তোমার আর কোনো সাজেশনস প্রয়োজন হবে না, তুমি এখান থেকে 100% কমন পাবে, এটা আমি তোমাদেরকে অবশ্যই বলতে পারি বিগত বছরের অভিজ্ঞতার আলোকে। তো তোমরা যারা এই সাজেশনসটি সংগ্রহ করতে চাও, তোমরা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। তোমরা যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অথবা এই বইটি সংগ্রহ করতে চাও, তোমরা যে কোনো কারণেই হোক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো কথা হয়তো শেষে বলে ফেলেছি, কিন্তু এই তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন ছিল বলে মনে করি। তো তোমরা যারা শেষ পর্যন্ত এই কথাগুলো শুনেছো বা ক্লাসটি দেখেছো, সকলকে
সকলকে ধন্যবাদ জানাই। পারলে লাইভটিকে মানে এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, বন্ধুদের জানিয়ে দিও, হয়তো সেও এই নিয়মিত ক্লাসের মাধ্যমে উপকৃত হবে। যারা অনলাইন লাইভ প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের ব্যাচে নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলছে। তো তোমরা 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত আছো, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।